ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু বিশ্ব পরিষদ ও বজরং দলের ডাকে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে সকাল থেকেই হাইকমিশন এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করে ভারতীয় কর্তৃপক্ষ। পুরো এলাকা ৩ স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় এবং বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। এক পুলিশ কর্মকর্তা জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লিতে এই বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় ঘটে যাওয়া এক হত্যাকাণ্ড। এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বী পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দলবদ্ধভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং পরে তার মরদেহে আগুন ধরানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো উত্তেজিত হয়ে ওঠে। তাদের দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে এবং এই হত্যাকাণ্ড তারই প্রমাণ। তবে ভালুকার ঘটনায় প্রকৃত পটভূমি নিয়ে বাংলাদেশে ভিন্ন ভিন্ন ও পরস্পর বিরোধী দাবি উঠে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিহতের পরিবার, স্থানীয় রাজনৈতিক মহল এবং সহকর্মীদের বক্তব্য মিলিয়ে ঘটনাটি একটি জটিল ও বহুস্তরীয় চিত্র তুলে ধরেছে। র্যাব ও পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। র্যাব জানায়, নিহত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কোনো পোস্ট করেননি এবং প্রত্যক্ষভাবে এমন কোনো মন্তব্য শোনা বা দেখা গেছে এমন নির্ভরযোগ্য সাক্ষ্য পাওয়া যায়নি। র্যাবের ভাষ্য অনুযায়ী পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার নিরাপত্তার অজুহাতে তাকে বাইরে বের করে দেওয়া হয়। এরপর বাইরে থাকা একদল লোক তাকে পিটিয়ে হত্যা করে এবং মরদেহে আগুন দেয়। এর বিপরীতে নিহতের পরিবার ও অনুসন্ধানী সূত্র বলছে, এটি হঠাৎ ঘটে যাওয়া কোনো উত্তেজিত জনতার সহিংসতা নয়, বরং পরিকল্পিতভাবে ধর্মীয় উস্কানিকে ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে। দীপু চন্দ্র দাস দীর্ঘদিন ধরে কারখানার শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সোচ্চার ছিলেন। উৎপাদন বাড়ানো, ওভারটাইম, কাজের পরিবেশ ও সুযোগ সুবিধা নিয়ে মালিকপক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল। পরিবারের অভিযোগ, এসব কারণেই তাকে চাকরি ছাড়তে বাধ্য করার চেষ্টা করা হয় এবং রাজি না হওয়ায় ধর্ম অবমাননার অভিযোগ সাজিয়ে তার বিরুদ্ধে জনতাকে উস্কে দেওয়া হয়। নিহতের স্বজনদের দাবি অনুযায়ী ঘটনার দিন কারখানার ভেতরে তাকে হুমকি ও মারধর করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর না দিয়ে মূল ফটক খুলে দেয় এবং তাকে বাইরে অপেক্ষমান লোকজনের হাতে তুলে দেয়। এরপর ঘটে হত্যাকাণ্ডের ভয়াবহ পরিণতি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, যাদের বিক্ষুব্ধ জনতা হিসেবে দেখানো হয়েছে তাদের অনেকেই স্থানীয় বাসিন্দা নন এবং বিভিন্ন জেলা থেকে আসা। এই ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের মধ্যে ময়মনসিংহ ছাড়াও মাদারীপুর, ঝালকাঠি, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারাও রয়েছেন। এই তথ্য থেকেও পরিকল্পিতভাবে লোক জড়ো করার অভিযোগ আরও জোরালো হচ্ছে। তবে ঘটনার আরেকটি দিক সামনে এনেছেন কারখানার কয়েকজন সহকর্মী। তারা গণমাধ্যমে দাবি করেছেন, দীপু চন্দ্র দাস নাকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমার পাশে লোকেরা জিজ্ঞেস করছে আজকে কি বার, তখন সে বলতেছে আজকে বৃহস্পতিবার, আজকে সারা সপ্তাহ যা গুণা করছি গুণা মাপের দিন। আজকে সারা সপ্তাহ আমাদের যা গুণা হয়েছে এগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করার দিন। আজকে আল্লাহর দরবারে পেশ করলে আল্লাহ গুণা মাফ করবে। বান্ধবী হেপি বলতেছে রহিমা করে যে আজকে কি বার, পরে বলতেছে যে আজকে তো বৃহস্পতিবার, আজকে এক সপ্তাহ গুণা আল্লাহ মাফ করবে, আল্লাহর কাছে এটা পেশ করবে। তখন এই দীপু এসে বলতেছে যে এটা কোন হাদিসে আছে, কোন শরীয়তে আছে, যে এটা পরে সাথে সাথে দীপু দাদা উত্তর দিছে, এগুলা যে আপনি বলছেন এদেরকে, এগুলো আপনি কোন হাদিস থেকে পাইছেন? সহিহ হাদিস না বুখারী হাদিস না কি থেকে পাইছেন? নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া আছে। পরে দাদা আছে, দীপু দাদা বলতেছে এটা কোন হাদিস আছে যে আজকে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে। সেলিম বলতেছে তুমি আমাদের ধর্মের কেউ, তুমি এটা জিজ্ঞাসা করতেছে, তুমি আমাদের ধর্ম সম্পর্কে জানো? পরে বলতেছে এগুলো কুসংস্কার। দীপু বলতেছে, তখন সেলিম বলতেছে যে তোমার যে 12 মাসে 13 পূজা এটাই কি তাহলে? তখন দীপু বলতেছে এটা কুসংস্কার, এটা আমার মধ্যে কিছু নাই। তখন যে আমি অ্যান্সার দিই যে দাদা তুমি কি আমাদের ধর্মের কেউ, বা তুমি কি মুসলমান, বা তুমি কি আমাদের আলেম ওলামা কেউ? যে এই কথা বলার সাথে সাথে তোমারে হাদিস দেখা লাগবে, দলিল দেখা লাগবে, তো এগুলো কুসংস্কার। তখন আমি বললাম যে
তোমাদের যে 12 মাসে 13 পূজা হয় সেগুলো কি? আমাদের মধ্যে কুসংস্কার আছে। পরে সেলিম ভাই বলতেছে যে এটা একটু কোন হাদিস আছে যখন কইছে, পরে সেলিম ভাই বলতেছে এটা তুমি কি জানবা আমাদের ব্যাপারে। সেলিম ভাই বলতেছে তোমরা যাত্রার মধ্যে তো 12 মাসে 13 পূজা। পরে দাদা কইতাছে কি তোমরা মধ্যে তো আছে। তখন দীপু বলতেছে যে তোমার মধ্যেও তো কুসংস্কার আছে, তোমার নবীও তো 9 বছর শিশুকে দর্শন করে বিয়ে করছে। আমাকে বললো যে তোমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে, আমাকে বলছে। তখন আমি বললাম আমাদের মধ্যে কি কুসংস্কার? আমাদের মধ্যে কোনো কুসংস্কার নাই। তখন নবীজি 9 বছরের শিশুকে দর্শন করে বিয়ে দিচ্ছে। এখন তোমরা নবী 9 বছরের শিশুর দর্শন করছে, ওরা করে বিয়ে করছে। রাজনৈতিক মহলেও এই হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন ব্যাখ্যা উঠে এসেছে। বিএনপি এবং জামাতের স্থানীয় নেতারা বলছেন এত দ্রুত শতাধিক মানুষ জড়ো হওয়া স্বাভাবিক নয় এবং এখানে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে। তাদের মতে ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই এই ঘটনার মূল উদ্দেশ্য হতে পারে। এই প্রেক্ষাপটেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ভালুকার ঘটনাকে সামনে রেখে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলছে। অন্যদিকে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বলছে ঘটনাটির নিরপেক্ষ ও গভীর তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। সব মিলিয়ে ভালুকার একটি স্থানীয় হত্যাকাণ্ড এখন সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক উত্তেজনার রূপ নিয়েছে। দিল্লির রাজপথে বিক্ষোভ, ঢাকায় তদন্ত আর ভিন্ন ভিন্ন দাবির ভিড়ে সত্যের খোঁজ আরও জটিল হয়ে উঠছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন না হলে এই উত্তেজনা আরও ছড়িয়ে পড়তে পারে, এমনই আশঙ্কা এখন বিশ্লেষকদের। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। Next level, well done, side by side, fridge.